এবং কো পাইলট হিসেবে ছিলেন 51 বছরের পাম্পুস কার্লামিস। তার কাছেও প্রায় 7500 ঘন্টার প্লেন ওড়ানোর এক্সপিরিয়েন্স ছিল। প্লেনটি যখন এয়ারপোর্ট থেকে টেক অফ করে তার 5 মিনিট পর প্রায় 9টা 12 মিনিটে প্লেনটি পৌঁছে যায় 12,400 ফুট উচ্চতায়। আর এতটা উচ্চতায় আসার পর প্লেনের মধ্যে হঠাৎ করে একটা অ্যালার্ম বাজতে শুরু করে। পরবর্তীতে জানতে পারা যায় এটি ছিল টেক অফ কনফিগারাইজেশন অ্যালার্ম। এটা দেখার পর দুইজন পাইলট অবাক হয়ে যায়, কারণ এই অ্যালার্ম তখনই বাজে যখন প্লেন এয়ারপোর্টের ট্র্যাকের উপরে থাকে, অর্থাৎ গ্রাউন্ডে থাকে। এক্সপার্টদের মতামত অনুসারে যখন কোনো প্লেন টেক অফ করার জন্য রেডি থাকে না তখন এই অ্যালার্মটি বেজে থাকে। তবে 12,000 ফিট উচ্চতায় এই প্লেনটি কেন এই রকমের সিগন্যাল দিচ্ছে সেটা এই দুই দক্ষ পাইলটও বুঝে উঠতে পারেনি। এইরূপ সমস্যার সম্মুখীন হওয়া মাত্রই দুই পাইলট তৎক্ষণাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে। তারপর তাদের প্লেনের মধ্যে হওয়া এই সমস্যার ব্যাপারে জানায়। এর মধ্যে প্লেনের ককপিটের উপর থেকে বিভিন্ন রকমের অ্যালার্ম বাজার শব্দ শুনতে পাওয়া যায়। আর এই শব্দ অর্থাৎ অ্যালার্ম এতটাই জোরে ছিল যে পাইলট যখন কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলছিল তখন তারা কিচ্ছু শুনতে পাচ্ছিল না। তবে এরই মাঝে প্লেনের মাস্টার কৌশল অ্যালার্মও বেজে ওঠে। এর অর্থ হলো ওই প্লেনের অনেকগুলি সিস্টেম একসঙ্গে ওভারহিট হয়ে গিয়েছিল। তারপর এই দুজন দক্ষ পাইলটের অবস্থা খারাপ হয়ে যায় আর তারা বুঝে উঠতে পারে না ওই সময় তাদের কি করা উচিত। প্লেনের মধ্যে হওয়া এই সব শব্দ শুনে তার মধ্যে থাকা যাত্রীরাও ভয় পেয়ে যায়। প্লেনের ক্রু মেম্বাররাও এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। যাত্রীদের শ্বাস প্রশ্বাস নিতে অনেক অসুবিধা হচ্ছিল। তারপর প্লেনে থাকা অক্সিজেন মাস্কগুলি অটোমেটিক খুলে যায়। এরোপ্লেনের মধ্যে এক ধরনের সেন্সর থাকে, যার ফলে তার মধ্যে যখন কোনো অক্সিজেনের কমতি দেখা যায় তখন এই মাস্কগুলি অটোমেটিক বেরিয়ে আসে। আর এই সময় প্লেনটি ছিল 18,000 ফিট উচ্চতায়। অপর পাশে এই দুই পাইলট ক্রমাগত এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যাগুলিকে বলার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু তাদের কথা কন্ট্রোল রুম পর্যন্ত পৌঁছালেও তারা কোনো কিছু বুঝে উঠতে পারছিল না, কারণ তখন প্লেনের মধ্যে ক্রমাগত জোরে জোরে অ্যালার্ম বেজে যাচ্ছিল। এরই মাঝে কন্ট্রোল রুমের সঙ্গে প্লেনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে যায়। তবে প্লেনটি সুরক্ষিত অবস্থায় ল্যান্ড করানোর জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বারংবার চেষ্টা করা হচ্ছিল অন্য কোনো রকম ভাবে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার। ধীরে ধীরে প্লেনটির উচ্চতা আরও বেড়ে যাচ্ছিল। সাধারণত এই যাত্রাটিতে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে। প্রায় 10:45 সময় এই প্লেনটি অ্যাথেন্স শহরে পৌঁছে যাওয়ার কথা ছিল। 10:12 থেকে 10:50 পর্যন্ত অ্যাথেন্স এয়ার ট্রাফিক কন্ট্রোল এই প্লেনটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আর রেডিও কলের সাহায্যে বারংবার এই প্লেনের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কোনো রকমভাবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে 10:35 বেজে যায় আর এই সময় অ্যাথেন্সে ল্যান্ড করে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো রকমভাবে এই প্লেনের হদিশ পাওয়া যাচ্ছিল না। এরোপ্লেনটি কোথায় আছে, কতটা উচ্চতায় আছে সেই সম্পর্কে কোনো রকমের তথ্য পাওয়া যায়নি। অবশেষে এই প্লেনটির খোঁজ করার জন্য গ্রিস তাদের দুটি ফাইটার প্লেনকে পাঠায় আর অল্প কিছু সময়ের মধ্যেই গ্রিস ফাইটার প্লেন দুটি এই হেলিয়াস প্লেনটিকে খুঁজে নেয়। একটা ফাইটার প্লেন উড়তে উড়তে এই প্লেনটির অনেক কাছে চলে গিয়েছিল। তারপর সে দেখার চেষ্টা করে যে এই প্লেনের ভিতরে কি চলছে। তারপর দেখা যায় হিলিয়াস ফ্লাইটের ককপিটের কো পাইলট এক জায়গায় বসে আছে আর মেন পাইলট অজ্ঞান অবস্থায় মাথা নিচু করে সেখানে বসে রয়েছে। তারপর এই ফাইটার প্লেনটি ধীরে ধীরে এরোপ্লেনটির পিছনে যায় আর জানালা দিয়ে প্যাসেঞ্জারগুলিকে দেখার চেষ্টা করে। তবে এই ফাইটার প্লেনটিকে দেখার পরেও যাত্রীরা তাদের দিকে তাকাচ্ছে না আর সবাই অক্সিজেন মাস্ক পরে মাথা নিচু করে বসে রয়েছে। আর প্রত্যেকটি প্যাসেঞ্জার খুব শান্তির সঙ্গে যে যার নিজস্ব জায়গায় বসে আছে। অল্প কিছু সময় পর অর্থাৎ 11:49 একজন যাত্রী খুব তাড়াহুড়োর মধ্যে প্লেনের ককপিটের সিটে গিয়ে বসে। তারপর ফাইটার পাইলট তাকে ইশারা করে জানার চেষ্টা করে যে সেখানে কি চলছে। তখন সেই লোকটি তাকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু তার কোনো কিছু কথা বোঝা যায়নি। তবে এই রকম ইশারা ভঙ্গিমার 1 মিনিট পর অর্থাৎ 11:50 প্লেনের বাম সাইডের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। তারপর প্লেনটি বাম দিকে ঝুঁকে খুব দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসা শুরু করে। ফাইটার প্লেনের পাইলট দেখতে পাচ্ছিল যে ককপিটে বসে থাকা সেই যাত্রী এরোপ্লেনটিকে সোজা করার এবং তাকে কন্ট্রোলে নিয়ে আসার অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এই হিলিয়াস ফ্লাইটকে কোনো রকমভাবে কন্ট্রোল করা যাচ্ছিল না।
প্রায় 12টার সময় এই এরোপ্লেনের ডান দিকের ইঞ্জিনটিও কাজ করা বন্ধ করে দেয়, আর এইভাবে হিলিয়াস ফ্লাইটের দুটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। এরপর 12টা 4 মিনিটে অ্যাথেন্স থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটি পাহাড়ি অঞ্চলে হিলিয়াস ফ্লাইট ক্র্যাশ হয়ে যায়, আর ক্র্যাশ হওয়ার সাথে সাথেই তার মধ্যে থাকা সকল যাত্রীদের সঙ্গে 6টি ক্রু মেম্বার এবং 2 জন পাইলটের মৃত্যু হয়ে যায়। আপনি একবার ভেবে দেখুন সেই মুহূর্তটিকে, যখন 121 জন যাত্রী একটি প্লেনে বসে সরাসরি পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়। তবে এই মুহূর্তটি সেই ফাইটার পাইলটদের কাছে কতটা ভয়ঙ্কর ছিল সেটা একবার ভেবে দেখুন, কারণ এই দুর্ঘটনাটি তারা সরাসরি লাইভ দেখেছে। সমগ্র ঘটনাটি চোখের সামনে হওয়ার পরেও তারা এই প্যাসেঞ্জারদের জন্য কিচ্ছু করতে পারেনি। গ্রিসের এই ফ্লাইটটি ক্র্যাশ করার জন্য খবরটি